হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ ভূগোলের ধারাবাহিক ক্লাস। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। তো চলো সবাই শুরু করি। তো দেখো, আগের দিনে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের অবস্থান, অর্থাৎ অক্ষাংশগত অবস্থান এবং পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্যগুলো, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব তার পরবর্তী অংশ। তো দেখো সবাই, আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে। তো দেখো, এখানে ভূপ্রকৃতিগত দিক থেকে, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট 3টি ভাগে ভাগ করা যায়। তো দেখো, তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অনুসারে যদি আমরা দেখি তাহলে 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর পশ্চিমের মালভূমি অঞ্চল এবং 3 নম্বর বদ্বীপ সমভূমি অঞ্চল। তো দেখো, এখানে ভূপ্রকৃতিগত দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট 3টি ভাগে ভাগ করা গেল। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে কি পশ্চিমের মালভূমি অঞ্চল এবং 3 নম্বর হচ্ছে বদ্বীপ অঞ্চল, বদ্বীপ সমভূমি, এবং এটা হচ্ছে নদী গঠিত সমভূমি, মনে রাখবে। তো দেখো, এখানে এই উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল এই পশ্চিমবঙ্গের উত্তর অংশে এই অঞ্চলটাতে অবস্থিত। মোটামুটি এই অঞ্চলটাতে উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থিত। এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উপরের এই অংশটাতে উত্তরের পার্বত্য অঞ্চল। এবং এই উত্তরের পার্বত্য অঞ্চলের যদি আমরা এই অঞ্চলে কি কি অংশ, অর্থাৎ কোন কোন জেলার কোন কোন অংশগুলো পড়েছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব, এখানে উত্তরের পার্বত্য অঞ্চলে দেখব এখানে এখানে হচ্ছে দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলার একটু অংশ বাদে, অর্থাৎ এই অংশটা হচ্ছে শিলিগুড়ি, মনে রাখবে, সেই শিলিগুড়ি বাদে। তো এখানে শিলিগুড়ি বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা। তাহলে শিলিগুড়ি বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলাটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে বি নাম্বার, এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে জলপাইগুড়ি। এখানে লক্ষ্য করো, এই যে জলপাইগুড়ির মানচিত্র দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার এর উত্তরের অংশ, জলপাইগুড়ির উত্তরের অংশ। তাহলে হচ্ছে জলপাইগুড়ির উত্তর অংশ। তাহলে এ নাম্বার শিলিগুড়ি বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা, বি নাম্বার জলপাইগুড়ির উত্তর অংশ। এবং এখানে দেখা যাচ্ছে এইখানে একটা জেলা পড়েছে, এটা সম্পূর্ণ, সেটা হচ্ছে কালিম্পং জেলা। তাহলে হচ্ছে কালিম্পং জেলা। এবং এখানে আলিপুরদুয়ারের অল্প অংশ পড়েছে, সেটা হচ্ছে কুমারগ্রাম এবং কালচিনি থানা। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা। তাহলে এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে শিলিগুড়ি বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা, সেটা সম্পূর্ণটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের আন্ডারে পড়বে। জলপাইগুড়ি জেলার উত্তরের অংশ, সেটা জলপাইগুড়ি জেলার উত্তরের অংশটুকু সেটা হচ্ছে এই উত্তরের পার্বত্য অঞ্চলের আন্ডারে পড়বে। এবং কালিম্পংয়ের সম্পূর্ণ জেলাটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এবং আলিপুরদুয়ারের 2টি থানা, সেটা হচ্ছে কি কালচিনি এবং কুমারগ্রাম। তো মনে রাখবে সবাই। এবার পশ্চিমে মালভূমির কথা যদি কল্পনা করি তাহলে পশ্চিমে মালভূমি এখানে আমাদের এই অঞ্চলটাতে পড়বে। এই অঞ্চলটাতে মোটামুটি
পুরুলিয়ার সম্পূর্ণ অংশটা, পুরুলিয়ার সম্পূর্ণ অংশ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের সামান্য অংশ। এখানে কিন্তু এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে পূর্বের মালভূমি অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই পূর্বের দিকটা, অর্থাৎ নিচে আমরা লক্ষ্য করছি পূর্বের দিকটা, এই অংশটা হচ্ছে মালভূমি অঞ্চল। তাহলে হয়ে গেল উত্তরের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে উপরের এই অংশটা উত্তরের পার্বত্য অঞ্চল, এবং এই অংশটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এবং বদ্বীপ সমভূমি যেটা হচ্ছে নদী গঠিত বদ্বীপ সমভূমি, এটা হচ্ছে সম্পূর্ণ অংশটা, অর্থাৎ এখানে জলপাইগুড়ির এই নিচের অংশ, কোচবিহার সম্পূর্ণ, আলিপুরদুয়ারের কিছু অংশ, দার্জিলিংয়ের শিলিগুড়ির যে পার্টটা, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ধরে সম্পূর্ণ অংশটাই হচ্ছে বদ্বীপ গঠিত সমভূমি, এবং নদী দ্বারা এগুলো গঠন হয়েছে, অর্থাৎ নদী গঠিত সমভূমি বদ্বীপ অঞ্চল। এটা সবাই মনে রাখবে। তো দেখো এখানে এবার আমরা আজকে আলোচনা করব উত্তরের পার্বত্য অঞ্চলের সম্পূর্ণ ব্যাখ্যা। দেখো আলোচনার সুবিধার জন্য আমি এখানে এই উত্তরের পার্বত্য অঞ্চলের অংশটুকু আমি আলাদা করে এঁকে নিচ্ছি। দেখো, তো দেখো এখানে এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, অর্থাৎ এখানে আমি এই উত্তর দিনাজপুরের এই অংশটা, অর্থাৎ এখান থেকে আমি এই অংশটা মোটামুটিভাবে সেই অংশটা আমরা এখান থেকে মনে করো এখানে তুলে নিয়েছি। তাহলে এটা হচ্ছে উত্তরের, আমরা এখানে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা এখানে দেখাবো। তো দেখো এখানে এই উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে একটা উপর থেকে একটা নদী বয়ে গেছে, উপর থেকে একটা নদী বয়ে গেছে, উপর থেকে একটা নদী বয়ে গেছে। এবং এই নদীটির নাম কি, এই নদীটির নাম কি, এই নদীটির নাম হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদী। এবং এই তিস্তা নদী কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ একটা হচ্ছে ডান তীরে এবং একটা হচ্ছে বাম তীরের অংশ। অর্থাৎ তিস্তা নদীর একটা হচ্ছে পশ্চিম পাড়ের অংশ, যেটাকে হচ্ছে নদীর ডান তীরের অংশ বলা হয়, এবং একটা হচ্ছে কি বাম তীরের অংশ, বা এটা হচ্ছে পূর্ব পাড়ের অংশ। তো এখানে মনে রাখবে এই যে বাম তীরের বা না সরি এখানে ডান তীরের বা যে পশ্চিম দিকের যে অংশ, এর যে নিচের অংশটাকে এইটাকে কিন্তু আবার তরাই বলা হয়, তরাই বলা হয়। আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তরে যে তিস্তা নদী বয়ে গেছে, এই তিস্তা নদীর ডান তীরের যে অংশটা, অর্থাৎ সে পশ্চিম দিকের অংশটা, এটা তরাই অঞ্চল নামে পরিচিত, এবং বাঁ পাশের যে অংশটা সেটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত, ডুয়ার্স নামে পরিচিত। এবং এই তরাই কথাটির অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে, এবং ডুয়ার্স কথাটির অর্থ হচ্ছে কি দরজা, দরজা। তাহলে হচ্ছে তরাই কথাটা হচ্ছে স্যাঁতস্যাঁতে, এবং ডুয়ার্স কথাটা হচ্ছে দরজা। তাহলে এই দরজা কেন বলা হলো, কারণ এই অংশটা দিয়েই কিন্তু ভুটানে যাওয়ার রাস্তা আছে, অর্থাৎ ভুটানে যাওয়া যায়। অর্থাৎ এইদিকে ভুটানে যাওয়ার রাস্তা আছে বলে দেখো এইদিকে এই যে দেখা যাচ্ছে এই অঞ্চল দিয়ে এই যে ভুটান এখানে আছে, তাহলে ভুটানে যাওয়ার রাস্তা এইদিকে আছে, অর্থাৎ দরজা এদিকে আছে, তাই এটাকে বলা হচ্ছে ডুয়ার্স, এই অঞ্চলটাকে ডুয়ার্স। এবং তরাই হচ্ছে স্যাঁতস্যাঁতে অঞ্চল। এবার দেখো এই তরাইয়ের যে উপরের অংশটা সেটাই হচ্ছে পার্বত্য অঞ্চল, এবং ডুয়ার্সের যে উপরের অঞ্চল সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এবার দেখো এই উত্তরের পার্বত্য অঞ্চলে তাহলে আমরা দেখতে পেলাম যে উত্তরের পার্বত্য অঞ্চলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা তিস্তা নদীর এদিকে বয়ে গেছে, একটা হচ্ছে তিস্তা নদীর ডান তীরে, এবং একটা হচ্ছে তিস্তা নদীর বাম তীরে। মানে তিস্তা নদীর একটা হচ্ছে পশ্চিম, এই অংশটা হচ্ছে পশ্চিম দিক, এবং এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ এবং তিস্তা নদীর পূর্ব দিকের অংশ। তো তিস্তা নদীর আমরা যদি এখানে লক্ষ্য করি, তিস্তা নদী এই বরাবর গেছে, এই বরাবর নিচে নেমে গেছে। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই তিস্তা নদীর এই দিকে অংশ, অর্থাৎ পশ্চিম দিকের অংশে কিন্তু দার্জিলিং রয়েছে, এখানে দার্জিলিং রয়েছে। আর যদি পূর্ব দিকে দেখি তাহলে হচ্ছে কালিম্পংয়ের কিছু অংশ এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের পার্বত্য অঞ্চলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে তিস্তা নদীর কোন দিকে, তিস্তা নদীর হচ্ছে পশ্চিম দিক,
একটা হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিক। দেখো তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার দুই ভাগে ভাগ করে গেল। একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম পাড়, একটা তিস্তা নদীর পূর্ব পাড় বা পূর্ব পাড়ের অংশ বা পূর্ব দিকের অংশ। এখানে লক্ষ্য করো এই তিস্তা নদীর পশ্চিম দিকের যে অংশটা, এই অংশে কিন্তু রয়েছে দার্জিলিং। তিস্তা নদীর পশ্চিম দিকে এটা হচ্ছে তিস্তা নদী, তাহলে তিস্তা নদীর পূর্বের এই পশ্চিমের অংশটাই হচ্ছে কি দার্জিলিং রয়েছে। এবং এখানে আমি আর একটা কথা তোমাদের বলে রাখি, এই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়, ত্রাসের নদী বলা হয়, এটা মনে রাখবে, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। আচ্ছা, তাহলে তিস্তা নদীর পশ্চিম পাড়ের যে অংশটা এখানে রয়েছে যে পর্বতশ্রেণী, সেখানে কিন্তু আবার এই দার্জিলিংয়ের অন্তর্গত। এখানে আমরা দুইটা পর্বতশ্রেণী দেখতে পাই, এটা মনে রাখবে। এখানে আমরা প্রধানত দুইটি পর্বতশ্রেণী দেখতে পাই, একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, এবং দুই নাম্বার হচ্ছে দার্জিলিং পর্বত। তো দেখো এখানে রয়েছে সিঙ্গালীলা পর্বত এবং রয়েছে দার্জিলিং পর্বত। তাহলে এই উত্তরের এখানে হচ্ছে এই অংশটা হচ্ছে কি তিস্তা নদীর পশ্চিম পাড়। তাহলে এই তিস্তা নদীর পশ্চিম পাড়ের যে অংশটা, তিস্তা নদীর পশ্চিম পাড়ের এইখানে রয়েছে দুইটি পর্বত রয়েছে বড়, অর্থাৎ দুইটি এখানে প্রকৃতিগত দিক থেকে যে আমরা ভাগ করি, এদের মধ্যে হচ্ছে এখানে আবার দুইটি পর্বত পাওয়া যাচ্ছে, একটা সিঙ্গালীলা পর্বত শ্রেণী আর একটা হচ্ছে দার্জিলিং পর্বত শ্রেণী। তো এবার এই সিঙ্গালীলা পর্বত শ্রেণী এই বরাবর রয়েছে, এই বরাবর, অর্থাৎ আমরা যদি এই অংশটা লক্ষ্য করি, তাহলে এটা মোটামুটি একটা বর্ডার এরিয়া। কার বর্ডার এরিয়া? সেটা হচ্ছে একদিকে নেপাল আছে আর একদিকে কি আছে পশ্চিমবঙ্গ মানে ভারত। তাহলে এখানে মনে রাখবে এই বর্ডার এরিয়া বরাবরই কিন্তু রয়েছে কি সিঙ্গালীলা পর্বত শ্রেণী। তাহলে সিঙ্গালীলা পর্বত শ্রেণী এখানে বুঝতে পারলাম যে সিঙ্গালীলা পর্বত শ্রেণী কিন্তু নেপাল এবং পশ্চিমবঙ্গকে পৃথক করেছে, অর্থাৎ সিঙ্গালীলা পর্বত শ্রেণী এখানে রয়েছে, এটা হচ্ছে সিঙ্গালীলা এটা সিঙ্গালীলা পর্বত। তাহলে সিঙ্গালীলা পর্বত কিন্তু একদিকে রয়েছে নেপাল এবং একদিকে রয়েছে কি পশ্চিমবঙ্গ। তাহলে নেপাল এবং পশ্চিমবঙ্গকে আলাদা করেছে কে? সিঙ্গালীলা পর্বত। তাহলে সিঙ্গালীলা পর্বত এটি নেপাল এবং পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এটাকে পৃথক করেছে, এই দুইটাকে কি করে দিয়েছে? পৃথক করে দিয়েছে। মানে নেপাল একদিকে, পশ্চিমবঙ্গ একদিকে, মাঝখানে সিঙ্গালীলা পর্বত শ্রেণী। তাহলে সিঙ্গালীলা পর্বত শ্রেণী নেপাল এবং পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। এবার দেখো এরপরে হচ্ছে দার্জিলিং পর্বত যেটা হচ্ছে কোথায় আছে? যেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতের এইদিকে। তাহলে এখানে আছে দার্জিলিং পর্বত, এইখানে এই অংশটাতে আছে দার্জিলিং পর্বত, এই অংশটাতে আছে দার্জিলিং পর্বত, এই অংশটাতে দার্জিলিং পর্বত। তাহলে সিঙ্গালীলা পর্বত গেল এইদিকে এবং দার্জিলিং পর্বত এইদিকে। এবার লক্ষ্য করো এই দার্জিলিং পর্বত এবং সিঙ্গালীলা পর্বতের মধ্যে যদি আমরা শৃঙ্গগুলো লক্ষ্য করি, তাহলে মনে রাখবে এই সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। এবং এই সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ।
তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। কোন পর্বতে? সিঙ্গালিলা পর্বত। এবং এই সিঙ্গালিলা পর্বতে আবার নেপাল এবং পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। এটা হচ্ছে এখানকার শৃঙ্গ। এবং দার্জিলিং পর্বত, এই দার্জিলিং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের যদি কথা বলি, এটা নাম হচ্ছে টাইগার হিল। টাইগার হিল। তাহলে দার্জিলিং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাইগার হিল। এবং এর উচ্চতা হচ্ছে কত? এর উচ্চতা যদি দেখি তাহলে হচ্ছে 2573, অর্থাৎ 2573 মিটার। তাহলে টাইগার হিল হচ্ছে দার্জিলিং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং সিঙ্গালিলা হচ্ছে সিঙ্গালিলার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এবার দেখো এখানে কয়েকটা বিষয় বলে রাখি, যে এখানে যে এই দার্জিলিংয়ের কথা বলছি, এই দার্জিলিংয়ে কিন্তু কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর, দার্জিলিং পর্বতে 1 নম্বর এখানে রয়েছে ঘুম রেল স্টেশন, যেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম। ঘুম রেল স্টেশন এখানে রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। এখানকার টয় ট্রেন খুব বিখ্যাত, এটা মনে রাখবে সবাই। তাহলে দার্জিলিংয়ের টয় ট্রেন, এখানকার হচ্ছে টয় ট্রেন খুব বিখ্যাত। টয় ট্রেন, টয় ট্রেন দার্জিলিংয়ে চলে, এটা মনে রাখবে সবাই। এবং এখানে এই দার্জিলিংয়ের আরও কয়েকটি দর্শনীয় স্থান, সেটা হচ্ছে কি, এখানে রয়েছে কি, এখানে রয়েছে দার্জিলিংয়ের যে শহর, সেটাকে হচ্ছে পর্যটন শহর বলা হয়। মানুষ দেশান্তর থেকে বা বিভিন্ন বিদেশ থেকে মানুষ চলে আসে এখানে সময় কাটানোর জন্য। অর্থাৎ দার্জিলিং একটা কি পর্যটন শহর। দার্জিলিং একটি কি পর্যটন শহর। তাহলে পশ্চিমবঙ্গের একটি পর্যটন শহরের নাম কি? সেটা হচ্ছে দার্জিলিং। এবং এখানে মনে রাখবে দার্জিলিংয়ের কাছাকাছি কার্শিয়াং, এই কার্শিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্চিড। তাহলে কার্শিয়াংকে আবার ল্যান্ড অফ হোয়াইট অর্চিড বলা হয়ে থাকে। তো সবাই বুঝতে পারছো আশা করি। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের এই উত্তরের যে পার্বত্য অঞ্চল, তার আমরা সেই তিস্তা নদীর পশ্চিম পাড়ের অংশটা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে পূর্ব অংশটা আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।